बस परफेक्ट। बस हेलो स्टूडेंट, गुड मॉर्निंग एवरीबॉडी, वेलकम टू माय न्यू ऑनलाइन क्लास। दिस क्लास इज फॉर नीट स्टूडेंट। তোমাদের যে আমি অ্যাটম চ্যাপ্টার থেকে এমসিকিউ সেট 3 পাঠিয়েছিলাম সেটা তোমরা সলভ করে পাঠিয়েছো। কয়েকটা এমসিকিউ তোমাদের হয়নি, সেই এমসিকিউগুলো আমি সলভ করে দেব। তোমাদের পারফরমেন্স খুব ভালো হচ্ছে, অনেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। এভাবে কন্টিনিউ করলে তোমাদের নিট পরীক্ষায় ভালো রেজাল্ট হবে, এটাই আশা করছি। ফার্স্ট যে এমসিকিউটা তোমাদের হয়নি সেটা হলো এমসিকিউ নাম্বার 25। এমসিকিউ নাম্বার 25। MCQ set 3 from atoms. MCQ number 25. Let AN be the area enclosed by nth orbit in a hydrogen atom. The graph of AN by A1 versus ln n will pass through the origin. আচ্ছা দেখো, হাইড্রোজেন অ্যাটমের কথা বলেছে এখানে। তাহলে নিউক্লিয়াস, এটা হলো ফার্স্ট অরবিট। ফার্স্ট অরবিট মানে n = 1। ফার্স্ট অরবিটের রেডিয়াসকে আমরা কি বলি? r1। তারপরে সেকেন্ড অরবিট n = 2, এর রেডিয়াস হলো r2। তারপরে n তম অরবিট, এটা n তম জেনারেল কেস করছি, এর রেডিয়াস নিয়ে নিলাম আমি rn। ঠিক আছে, এটা যে n তম অরবিট, রেডিয়াস হলো rn। আচ্ছা, এই প্রবলেমটাই আমরা জানি যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ফার্স্ট অরবিটের রেডিয়াস কত। রেডিয়াস ফর হাইড্রোজেন radius of the first orbit r1 equal to 0.53 angstrom এবং radius of the nth orbit rn is equal to হচ্ছে 0.53। actually radius of the nth orbit equal to 0.53 n square angstrom। এই হলো ফর্মুলা। যদি তুমি চাও 2 নম্বর অরবিটের রেডিয়াস কত হবে, রেডিয়াস অফ সেকেন্ড অরবিট r2 = 0.53 × 2 স্কোয়ার মানে 4 অ্যাংস্ট্রম। যদি বলো 3 নম্বর অরবিটের রেডিয়াস কত হবে, r3 will be equal to 0.53 × 3 স্কোয়ার মানে 9 অ্যাংস্ট্রম। এই হলো ফর্মুলা। দিস ইজ ফর হাইড্রোজেন অ্যাটম অনলি, কারণ এখানে z = 1 ধরে নিয়ে এটা বেরিয়েছিল। ঠিক আছে, তাহলে প্রবলেমটাই দেখো, এখানে বলছে AN be the area enclosed by the nth orbit। তাহলে AN will be equal to what? AN equal to pi rn square। এটা সার্কেল, rn রেডিয়াস, তাহলে এই সার্কেলটার এরিয়া কত হবে? pi rn square। Similarly, area of the first orbit A1 equal to কি হবে? pi r1 square। Now look at the problem here। তোমাকে বের করতে বলেছে রেশিও AN by A1। তাহলে AN by A1 will be equal to pi rn square by pi r1 square। ঠিক আছে, বোথ সাইড থেকে উপর নিচ থেকে পাই ক্যান্সেল হলো। rn স্কোয়ার মানে কি?
আর এন স্কোয়ার মানে হচ্ছে 0.53 এন স্কোয়ার, এটা মানে আর এন, তার আবার স্কোয়ার, তার বাইরে স্কোয়ার। নিচে হচ্ছে R1 স্কোয়ার, R1 মানে কত 0.53 তার স্কোয়ার। তাহলে উপরে 0.53 স্কোয়ার আর নিচে 0.53 স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পরে থাকলো কত এন স্কোয়ারের স্কোয়ার মানে n টু দি পাওয়ার 4। ঠিক আছে, দিস ইজ ইকুয়াল টু n টু দি পাওয়ার 4। এবার এই ইকুয়েশনটার বোথ সাইডে লগ নাও, টেকিং লগ অন বোথ সাইড। সো টেকিং log on both side কি হবে দেখো, ln an by a1 equal to ln n to the power 4। তাহলে এখান থেকে কনক্লুশন আসা যায় যে ln an by a1 equal to 4 ln n। দেখো ln n to the power 4 মানে 4 ln n। তোমাকে কার সঙ্গে কার গ্রাফ ড্র করতে বলেছে? তোমাকে বলেছে যে গ্রাফ অফ ln n বাই a1 ভার্সেস ln n। তোমাকে গ্রাফ ড্র করতে বলেছে ln n বাই a1 ভার্সেস ln n, এই গ্রাফটা আঁকতে বলেছে। তাহলে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি y, আর এই ln nটা হলো তোমার x। ঠিক আছে, তাহলে এটা যদি y হয়, এটা y আর ln nটা x, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে y ইকুয়াল টু 4x। দেখো ইকুয়েশনটা কিসে কেমন এসছে, স্ট্রেট লাইনের ইকুয়েশন। কেমন ইকুয়েশন স্ট্রেট লাইনের? y ইকুয়াল টু mx। দেখো কম্পেয়ার করো। তাহলে এই যে ln n বাই a1 ভার্সেস ln n গ্রাফটা হবে একটা স্ট্রেট লাইন। এমটা কি? এমটা হয় স্লোপ। তাহলে এখানে এই স্ট্রেট লাইনটা স্লোপ কত হবে 4। হিয়ার m ইকুয়াল টু 4, হিয়ার m ইকুয়াল টু 4। তার মানে এখান থেকে কি কনক্লুশন আসতে পারি যে the graph will be a straight line and the slope of the graph will be equal to 4। আচ্ছা, এখানে দুই নম্বরটা কারেক্ট হচ্ছে। ঠিক আছে, টু কারেক্ট হচ্ছে। আচ্ছা, 2 কারেক্ট হচ্ছে এখানে। আর তোমার 1 নম্বরটাও কারেক্ট, স্লোপটা 4, এটাও কারেক্ট। আর y ইকুয়াল টু mx, এই যে স্ট্রেট লাইনটা হয় পাসিং থ্রু দ্য অরিজিন। যদি y ইকুয়াল টু mx প্লাস c হতো তাহলে অরিজিন দিয়ে পাস হয় না, কিন্তু শুধু যদি y ইকুয়াল টু mx হয়, সেই স্ট্রেট লাইনটা পাস করে থ্রু অরিজিন। তাহলে বোঝা যাচ্ছে যে গ্রাফটা হবে পাসিং থ্রু দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন অ্যান্ড স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন উইল বি ইকুয়াল টু 4। তো দেখো 1 নম্বরটাও কারেক্ট, 2 নম্বরটাও কারেক্ট। তাহলে 1 আর 2 কোথায় আছে? অপশান 1-এ আছে, অপশান 1। তাহলে অপশান 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, ফাইন। তা 25 কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে এমসিকিউ নাম্বার 29। 25 MCQ is very good MCQ. MCQ number 29. देखो, a diatomic molecules is made of 2 masses m1 and m2. ডায়াটমিক মলিকুলস মানে কি? একটা মলিকুলস যার দুটো অ্যাটম থাকবে তাকে বলে ডায়াটমিক মলিকুলস। সেই দুটো অ্যাটমের মাস কত? m1 এবং m2, হুইচ আর সেপারেটেড বাই ডিস্টেন্স r। তাহলে প্রথমে ড্র করি যে এই একটা অ্যাটম যার মাস হলো m1 আর এই একটা অ্যাটম যার মাস হচ্ছে m2। এই দুটো অ্যাটম মিলে তৈরি হয়েছে একটা মলিকুলস।
এই দুটো অ্যাটমের মধ্যে সেপারেশন আর ক্লিয়ার। If we calculate its rotational energy by applying Bohr's rule of angular momentum quantizations, its energy will be given by this. আমি চাইছি রোটেশনাল কাইনেটিক এনার্জি চাইছি, রোটেশনাল কাইনেটিক এনার্জি। তার আগে আমাকে দেখতে হবে যে হোয়াট উইল বি দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দিস সিস্টেমস। মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় জানো আমরা, তোমরা জানো, দুটো মাস ওদের মধ্যে সেপারেশন যদি আর হয় তাহলে এই যে মলিকুলটা, এই মলিকুলটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? মোমেন্ট অফ ইনার্সিয়া উইল বি ইকুয়াল টু m1 m2 বাই m1 প্লাস m2 আর স্কোয়ার। দেখো এই ফর্মুলা কিন্তু তোমাদের দেখতে হবে, মোমেন্ট অফ ইনার্সিয়া চ্যাপ্টারে গিয়ে দেখবে, পেয়ে যাবে। দিস ইজ মোমেন্ট অফ ইনার্সিয়া। এগেন উই নো দ্যাট অ্যাঙ্গুলার মোমেন্টাম L ইকুয়াল টু আই ওমেগা, যেখানে আই মোমেন্ট অফ ইনার্সিয়া, ওমেগা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি। আবার বোরের রুলস কি বলছে এখানে? বলেছে যে ইফ উই ক্যালকুলেট ইস রোটেশনাল এনার্জি বাই অ্যাপ্লাইং বোরস রুল অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজেশনস। বোরের যে কোয়ান্টাম কন্ডিশন সেটা কি ছিল? অ্যাঙ্গুলার মোমেন্টাম উইল বি ইকুয়াল টু NH বাই 2 পাই। This is equation number 1 and this is equation number 2 let. So now বের করতে বলেছে রোটেশনাল কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জি রোটেশনাল। দেখো একটা বডি যখন ঘোরে, রোটেট করে, তখনও তার একটা কাইনেটিক এনার্জি থাকে। একটা বডি যখন ট্রান্সলেশন হয় তখনও তার একটা কাইনেটিক এনার্জি থাকে। যখন ট্রান্সলেশন হয় তখন সেই কাইনেটিক এনার্জিকে বলা হয় ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। যখন সে রোটেশন হয় তখন তার কাইনেটিক এনার্জিকে বলা হয় রোটেশনাল কাইনেটিক এনার্জি। ঠিক আছে? একটা ফ্যান ঘুরছে, এর এখন কাইনেটিক এনার্জি আছে। সেই কাইনেটিক এনার্জিটা কি কাইনেটিক এনার্জি? রোটেশনাল কাইনেটিক এনার্জি। একটা বাস চলছে রাস্তা দিয়ে, একটা লরি চলছে রাস্তা দিয়ে, তারও একটা কাইনেটিক এনার্জি আছে। তার সেই কাইনেটিক এনার্জিটা কি? ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। দেখো একটা বডি m ভরের একটা বস্তু যদি v বেগে গতিশীল হয় তাহলে তার কাইনেটিক এনার্জি, যেটা ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, তার ফর্মুলা আমরা জানি, 12 mv²। কিন্তু m ভরের একটা বস্তু যদি একটা অক্ষের চারিদিকে ওমেগা কৌণিক বেগে ঘোরে, ফলে তার রোটেশনাল কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? কাইনেটিক এনার্জি ডিউ টু রোটেশন উইল বি ইকুয়াল টু 12 I ওমেগা²। এটা মনে রাখতে হবে। এক্ষেত্রে মাসের জায়গায় হবে মোমেন্ট অফ ইনার্সিয়া আর ভেলোসিটির জায়গায় হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি, 12 I ওমেগা²। এটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জির ফর্মুলা। তাহলে এখানে 12 I ওমেগা²। একটা কাজ করতে পারি আমি, এই উপরে I গুণ করলাম, নিচেও I গুণ করলাম, তাহলে উপর নিচে I মাল্টিপ্লাই করলে হবে I² ওমেগা² ডিভাইডেড বাই 2I। I² ওমেগা² মানে হচ্ছে I ওমেগা তার হোল স্কোয়ার বাই 2I। I ওমেগা মানে কি? L, তাহলে L² বাই 2I। বুঝলে তো? এটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু L² বাই 2I। এবার চলে এসো, L মানে আবার কি? L মানে হচ্ছে NH বাই 2 পাই। তাহলে কি হবে? N², ঠিক আছে, H বাই 2 পাই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2 ইন্টু I মানে m1 m2 বাই m1 প্লাস m2 আর স্কোয়ার। দেখো আমাকে সবসময় এমসিকিউ সলভ করার সময় টার্গেট রাখতে হবে এই যে আমার অপশানগুলো কি আছে, আমি সেইভাবে এমসিকিউটাকে সাজাবো। একদম অপশানগুলোর দিকে না দেখেই আমি পাগলের মতো অনেক পরিশ্রম করব তা কিন্তু করব না। আমি কিন্তু সেই ফর্মে নিয়ে আসবো অ্যান্সারটাকে যাতে করে অপশানগুলোর সঙ্গে যেন ম্যাচ করে। ঠিক আছে? সেই জন্য অপশানগুলো আগে দেখে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার এখানে অপশানে কিন্তু H নাই, আছে কি? H লাইন। H লাইন, এটাকে বলা হয় H লাইন। H লাইন মানে কি জানো তো? H লাইন ইকুয়াল টু হচ্ছে H বাই 2 পাই।
তাহলে এখানে আমি h/2 পাইয়ের জায়গায় বসাবো h লাইন। ক্লিয়ার? তাহলে হয়ে যাবে, এখানে আমাদের হয়তো কনফিউশন হবে যে এখানে কি একটা দাগ দিয়েছে, এখানে এমনি এমনি দাগ নয়, এটাকে বলে h লাইন। h লাইন ইজ ইকুয়াল টু h/2 পাই। তাহলে n স্কোয়ার, এটা হয়ে গেল h লাইন স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে আসছে আমার 2 ইন্টু m1 m2 বাই m1 প্লাস m2 আর স্কোয়ার। এবার কেমন ফর্মে আছে দেখে নিই একবার। আচ্ছা, তাহলে এবার আমাকে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার আমাকে সাজিয়ে নিতে হবে, রাইট। তাহলে এই n স্কোয়ার h লাইন স্কোয়ার এটা উপরে উঠবে m1 প্লাস m2, আর নিচে থাকবে আমার 2 m1 m2 আর স্কোয়ার। দিস ইজ অ্যান্সার। দেখো এই অ্যান্সারটা এটা কোনো একটা অপশানের সঙ্গে ম্যাচ করবে। আমি দেখতে পাচ্ছি এখানে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো এমসিকিউ নাম্বার 29 কমপ্লিট হলো। এরপর হচ্ছে এমসিকিউ নাম্বার 50। ওকে, এমসিকিউ নাম্বার 50। তাহলে একটা এমসিকিউ করতে গিয়ে কতগুলো ফর্মুলা লাগছে সেটা ভাবো আগে। তার মানে ফর্মুলার উপর ক্যাপচার খুব গুরুত্বপূর্ণ। নিট পেতে গেলে যে ফিজিক্সের হাজার হাজার ফর্মুলা আছে সবগুলো ফর্মুলার উপর ক্যাপচার থাকতে হবে। আমি শুরু থেকেই বলি তোমাদের যে লজ অ্যান্ড ফর্মুলা, সূত্র এবং সমীকরণ, লজ এবং ফর্মুলা, এই দুটোর উপর ক্যাপচার তৈরি করতে হবে নিটে ফিজিক্সের পারফরমেন্স ভালো করার জন্য। এরপরে এমসিকিউ নাম্বার 50। The figure indicates the energy level diagram of an atom and the origin of 6 spectral line in emission. Which of the following spectral line will also occur in absorption spectra? একটা অ্যাটমের এনার্জি লেভেল ডায়াগ্রাম দেখানো হয়েছে। এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড স্টেট, তারপরে ফার্স্ট এক্সাইটেড স্টেট, এটা হচ্ছে এ দিয়েছে নাম, তারপরে সেকেন্ড এক্সাইটেড স্টেট, এটা হচ্ছে বি, তারপরে হলো থার্ড এক্সাইটেড স্টেট, এটা হচ্ছে সি। ঠিক আছে? আচ্ছা, এমিশন অফ স্পেকট্রাল লাইন্স। আচ্ছা, এমিশন অফ স্পেকট্রাল লাইন্স, ঠিক আছে, এমিশন স্পেকট্রা। দেখো দু রকমের স্পেকট্রা হয়, একটা হচ্ছে এমিশন স্পেকট্রা আর একটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রা। যখন কোনো একটা অ্যাটম হায়ার এনার্জি স্টেট থেকে জাম্প করে লোয়ার এনার্জি স্টেটে আসে তখন ওর এক্সট্রা এনার্জিটা ও রেডিয়েট করে দেয়, তখন একটা রেডিয়েশন বেরোয়, সেই রেডিয়েশনটা হচ্ছে এমিশন স্পেকট্রা। মানে যে আমার যে টিউবলাইট থেকে যে আলো বেরোচ্ছে সেটা হচ্ছে এমিশন স্পেকট্রা। টিউবলাইট থেকে লাইট কেন বেরোচ্ছে? টিউবলাইটের মধ্যে যে গ্যাসটা আছে সেই গ্যাসের যে অ্যাটমগুলো তারা হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে জাম্প করছে, তখন সেই এক্সট্রা এনার্জিটাও রেডিয়েট করে দিচ্ছে। কিন্তু যদি কোনো অ্যাটম অলরেডি গ্রাউন্ড স্টেটে থাকে, ভালো করে বুঝবে, এবং একে যদি বাইরে থেকে আমি একটা এনার্জি দিই, ফোটন এইচ নিউ, তাহলে এই এনার্জিটা অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করার পর সে হায়ার এনার্জি স্টেটে জাম্প করবে, হয় 1 নম্বরে জাম্প করতে পারে অথবা 2 নম্বরে জাম্প করতে পারে। ফলে
আমি যদি এই একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস ভর্তি আছে, আমি যদি এখান দিয়ে লাইট পাঠাই এক পাশ থেকে আর এক পাশে, তাহলে সিলিন্ডারের মধ্য দিয়ে যখন লাইটটা যাবে তখন এই গ্যাসের যে অ্যাটমগুলো আছে তারা কিছু কিছু এনার্জি অ্যাবজর্ব করে নিয়ে এক্সাইটেড স্টেটে যাবে। ফলে সেই ওয়েভলেন্থগুলো যখন ওই পাশ দিয়ে লাইটটা বেরোবে তখন সেই ওয়েভলেন্থগুলো অ্যাবসেন্ট থাকবে। ঢোকার সময় লাইটটাই সব ওয়েভলেন্থ ছিল। গ্যাসের মধ্যে অ্যাটমগুলো কিছু ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে নিয়েছে, অ্যাবজর্ব করে নিয়ে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে গিয়েছে। কোনগুলো অ্যাবজর্ব করবে? যে ওয়েভলেন্থগুলো এই দুটো এনার্জি লেভেলের মধ্যেকার এনার্জির জন্য সাফিসিয়েন্ট, সেই ওয়েভলেন্থগুলো অ্যাবজর্ব করবে। আর ওই পাশে যখন লাইটটা বেরোবে তখন কিন্তু ওই ওয়েভলেন্থগুলো অ্যাবসেন্ট থাকবে। তাহলে এ পাশে যে স্পেকট্রাটা পাচ্ছি আমি, সেখানে লাইট পাবো আর মাঝে মাঝে একটা করে লাইন পাবো অন্ধকার ডার্ক, একটা লাইন পাবো অন্ধকার। সেই অন্ধকার লাইনগুলো কেন? ওই ওয়েভলেন্থগুলো অ্যাবসেন্ট আছে। ওয়েভলেন্থগুলো অ্যাবসেন্ট আছে কেন? ওই ওয়েভলেন্থগুলো অ্যাবজর্ব করে নিয়েছে। ক্লিয়ার? দিয়ে অ্যাবজর্ব করে নেওয়ার পর সেই অ্যাটমগুলো জাম্প করেছে হায়ার এনার্জি স্টেটে। তাহলে এই যে স্পেকট্রাটা আমি পাচ্ছি সেটা হচ্ছে ওর অ্যাবজর্পশন স্পেকট্রা। ক্লিয়ার? আর অলরেডি কোনো একটা অ্যাটম অলরেডি এক্সাইটেড স্টেটেই আছে, সেখান থেকে যখন জাম্প করে গ্রাউন্ড স্টেটে থাকবে তখন কিন্তু ও এনার্জি এমিট করবে। এখানে ও অ্যাবজর্ব করছে দিয়ে উপরে উঠছে, আর যখন অলরেডি উপরে আছে সেখান থেকে যখন গ্রাউন্ডে আসবে তখন ও কী করবে? রেডিয়েশন এমিট করবে। ফলে তখন সেটা হবে আমার এমিশন স্পেকট্রা। তাহলে যে ওয়েভলেন্থগুলো অ্যাবজর্ব করেছিল যখন এ এমিশন করবে তখন সেই ওয়েভলেন্থগুলোই ও এমিট করবে। তাহলে তখন সেই স্পেকট্রাটা হয়ে যাবে এমিশন স্পেকট্রা। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো যে এইখানে যে গ্রাফটা দিয়েছে, মানে এনার্জি লেভেল ডায়াগ্রামটা দিয়েছে, সেটা যদি ভালোভাবে খেয়াল করে দেখো তাহলে দেখবে যে একটা ট্রানজিশন দিয়েছে। এক নম্বরটা হচ্ছে একদম সি থেকে গ্রাউন্ডে চলে আসছে, তারপর হচ্ছে বি থেকে গ্রাউন্ডে আসছে, তারপর হচ্ছে এ থেকে গ্রাউন্ডে আসছে, তারপর হচ্ছে সি থেকে এ লেভেলে আসছে, তারপর হলো বি থেকে এ লেভেলে আসছে, তারপর হচ্ছে সি থেকে বিতে আসছে। এই ট্রানজিশনগুলো হচ্ছে এক কথায় হায়ার এনার্জি স্টেট থেকে অ্যাটমটা লোয়ার এনার্জি স্টেটে জাম্প করছে। ফলে এখানে কি পাবো? আমি এমিশন স্পেকট্রা পাবো। ক্লিয়ার? এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর। এই 6টা স্পেকট্রাল লাইন পাওয়া যাবে, 6টা ডিফারেন্ট ওয়েভলেন্থের। কেননা সি থেকে এ যখন জাম্প করবে তখন এই যে এনার্জি ডিফারেন্সটা, সেই এনার্জির ফোটন বেরোবে, ফলে তার ওয়েভলেন্থ ডিফারেন্ট হবে। আর যখন বি থেকে এক্সে জাম্প করবে গ্রাউন্ডে তখন এনার্জি ডিফারেন্সটা একটু কম, ফলে তখন সেই এনার্জির ফোটন রিলিজ হবে এই ডিফারেন্সের সমান এনার্জির, তখন তার ওয়েভলেন্থটাও ডিফারেন্ট হবে। এক কথায় এই 6টা ট্রান্সমিশনের জন্য 6টা ডিফারেন্ট ওয়েভলেন্থের এমিশন হবে। রাইট? আচ্ছা, তাহলে 6টা ডিফারেন্ট ওয়েভলেন্থ এমিশন হচ্ছে, এটা হচ্ছে মানে স্পেকট্রাল লাইন্স। ক্লিয়ার? যেমন 5 নম্বর যে স্পেকট্রাল লাইনটা আছে না, সেটা হচ্ছে যখন অ্যাটমটা বি এনার্জি লেভেল থেকে এ এনার্জি লেভেলে জাম্প করেছে তখন যে রেডিয়েশনটা বেরোবে সেটা হচ্ছে 5 নম্বর লাইন। এখন বলছে যে এই যে অ্যাটমটা, এটা হচ্ছে তার এমিশন স্পেকট্রা। যখন ওর অ্যাবজর্পশন স্পেকট্রা হবে তখন কোন কোন স্পেকট্রাল লাইনগুলো তুমি পাবে দেখতে ইন অ্যাবজর্পশন স্পেকট্রা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যাবজর্পশন স্পেকট্রার ক্ষেত্রে অ্যাটমটা যখন গ্রাউন্ড স্টেট থেকে জাম্প করে এক্সাইটেড স্টেটে ওঠে তখন যে স্পেকট্রাটা পাই সেটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রা। ক্লিয়ার? ফলে অ্যাটমটাকে অবশ্যই গ্রাউন্ড স্টেট থেকে জাম্প করতে হবে। ফলে গ্রাউন্ড থেকে 1 নম্বর যেতে পারে,
এ লেভেলে, গ্রাউন্ড থেকে বি লেভেলে যেতে পারে, আবার গ্রাউন্ড থেকে সি লেভেলে যেতে পারে, ঠিক আছে। কিন্তু অ্যাটমটা এ লেভেল থেকে বি, এ থেকে সি এই ট্রানজিশনটা হবে না অ্যাবজর্পশনের ক্ষেত্রে। কেন হবে না? এটা হবে না কেন বলো তো? কেন? অ্যাবজর্পশন স্পেকট্রার ক্ষেত্রে অ্যাটমটা শুরুতেও গ্রাউন্ড লেভেলে থাকবে, সেখান থেকে এক্সাইটেড লেভেলে উঠবে। তাহলে এখানে কিন্তু অ্যাটমটা অলরেডি এক্সাইটেড লেভেলে আছে, এটা কিন্তু হবে না অ্যাবজর্পশনের ক্ষেত্রে, এই ট্রানজিশনটা হবে না। এখানেও অলরেডি এক্সাইটেড লেভেলে আছে, ফলে এ থেকে বি এই ট্রানজিশনটাও হবে না, বি থেকে সি এই ট্রানজিশনটাও অ্যাবজর্পশনের ক্ষেত্রে হবে না, কারণ অলরেডি এখানে এক্সাইটেড লেভেলেই আছে। অ্যাবজর্পশন স্পেকট্রার ক্ষেত্রে সবসময় ট্রানজিশনটা হবে গ্রাউন্ড থেকে বিভিন্ন লেভেলে, ফলে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, মানে গ্রাউন্ড থেকে সি, গ্রাউন্ড থেকে বি, গ্রাউন্ড থেকে এ, এই 3টে ট্রানজিশন হওয়া সম্ভব ইন অ্যাবজর্পশন স্পেকট্রা। তাহলে অ্যাবজর্পশন স্পেকট্রায় তুমি 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর স্পেকট্রাল লাইনটা দেখতে পাবে, কিন্তু অ্যাবজর্পশন স্পেকট্রায় তুমি 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এই স্পেকট্রাল লাইনগুলো দেখতে পাবে না। তাহলে হুইচ স্পেকট্রাল লাইন উইল অ্যাপিয়ার অকার ইন অ্যাবজর্পশন স্পেকট্রা 1, 2 অ্যান্ড 3? তাহলে এখানে কোনটাই দেখা আছে কারেক্ট অ্যান্সারটা? কারেক্ট অ্যান্সারটা অপশান নাম্বার 3 দেখতে পাচ্ছি আমি। তাহলে এখানে 50 নম্বর এমসিকিউ এর অ্যান্সার হবে অপশান 3। ওকে, 50 কমপ্লিট করলাম, এরপর আছে 53, এমসিকিউ নাম্বার 53। আচ্ছা, এমসিকিউ নাম্বার 53। ওকে, ফাইন। দেখো 53, a hydrogen sample is prepared in a particular a hydrogen sample is prepared in a particular excited state. If photons of energy 2.55 electron volt, it get absorbed into the sample to take some electron to a further excited state B. The quantum number of A and B. তাহলে আমার এখানে হাইড্রোজেন অ্যাটমের এনার্জি লেভেলগুলো আমি প্রথমে ড্র করছি। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, তারপরে কোনো একটা এক্সাইটেড স্টেট আছে, তারপরে কোনো একটা এক্সাইটেড স্টেট আছে, তারপরে হচ্ছে তোমার যাই হোক তারপরে এটা একটা এক্সাইটেড। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে জেড ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইচ অ্যাটমের কেস, তাহলে এখানে জেড ইকুয়াল টু 1, অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু 1। আচ্ছা, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটের এনার্জি কত ছিল? ফর্মুলা E1 ইকুয়াল টু -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই লেভেলটার এনার্জি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে n ইকুয়াল টু 1 গ্রাউন্ড স্টেট। তাহলে n ইকুয়াল টু 2, সেকেন্ড লেভেলটার এনার্জি কত হচ্ছে? -13.6 এর পর বেরিয়েছিল -3.4 ইলেকট্রন ভোল্ট। তারপরে সেকেন্ড এক্সাইটেড স্টেট, তার এনার্জি কত ছিল? -1.51 ইলেকট্রন ভোল্ট। তারপরে 4 নম্বর, তার এনার্জি ছিল -0.85 ইলেকট্রন ভোল্ট। তারপরে 5 নম্বর লেভেল, এনার্জি লেভেল, তার এনার্জি ছিল -0.54 ইলেকট্রন ভোল্ট। মনে করার চেষ্টা করো। বলা হচ্ছে যে হাইড্রোজেনটা অলরেডি একটা এক্সাইটেড স্টেটেই আছে, তার মানে গ্রাউন্ডে কিন্তু নেই, হয় 2-এ আছে, নাহলে 3-এ আছে, নাহলে 4-এ আছে, নাহলে 5-এ আছে, নাহলে 6-এ আছে, কিন্তু কোথায় আছে আমি জানি না। যেখানে খুশি থাকতে পারে, আমি কোথায় আছে জানি না। দেখো, ধরে নিলাম যে আমি এখানেই আছে, ধরে নিলাম এখানে আছে। এই হাইড্রোজেন অ্যাটমটাকে বাইরে থেকে এনার্জি দিলাম, ফোটন দিলাম। কত এনার্জির ফোটন দেওয়া হলো?
যে ফোটনটা দেওয়া হলো সেটা হচ্ছে এইচ নিউ, তার এনার্জি হচ্ছে তোমার 2.55 ইলেকট্রন ভোল্ট। সেই এনার্জিটা অ্যাটমটা অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করার পর যে লেভেলে ছিল সে লেভেল থেকে আরও উপরের লেভেলে উঠলো। এখন প্রশ্ন হচ্ছে যে একটা এক্সাইটেড লেভেল থেকে আর একটা এক্সাইটেড লেভেলে উঠলো, তাহলে এই যে এনার্জি, এখন প্রশ্ন হচ্ছে কত নম্বর লেভেল থেকে কত নম্বর লেভেলে উঠবে, ও ছিল কত নম্বর লেভেলে আর উঠবে কত নম্বর লেভেলে। যে দুটো লেভেলের মধ্যে এনার্জি ডিফারেন্স তুমি 2.55 ইলেকট্রন ভোল্ট পাবে, এই হাইড্রোজেন অ্যাটমটা ট্রানজিশন হবে সেই দুটো লেভেলের মধ্যে। ঠিক আছে, তাহলে এই হিসাব করে দেখো যে কোন দুটো লেভেলের মধ্যে এনার্জি ডিফারেন্স 2.55 ভোল্ট ইলেকট্রন ভোল্ট। আমি যদি 2 এবং 3-এর সঙ্গে ডিফারেন্স ক্যালকুলেট করি, E3 মাইনাস E2 কত হবে? -1.51 মাইনাসে মাইনাসে প্লাস 3.4 ইকুয়াল টু কত হবে? 3.4 মানে হচ্ছে 1.9 মতো হচ্ছে, 1.49 প্লাস 1.49 ইলেকট্রন ভোল্ট। মিলছে না, তা 2 এবং 3 এটা মিলছে না। তাহলে এবার হিসাব করি, 2 এবং 4 হিসাব করি। E4 মাইনাস E2, 4 এবং 2-এর মধ্যে ডিফারেন্সটা দেখি, -0.85 মাইনাস হচ্ছে প্লাস 3.4 ইকুয়াল টু কত হচ্ছে দেখি। এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার, এটা ইকুয়াল টু হচ্ছে প্লাস 2.55 ইলেকট্রন ভোল্ট। এটা ম্যাচ করে যাচ্ছে, এটা ম্যাচ করে যাচ্ছে ইলেকট্রনের যে এনার্জি, মানে ফোটনের যে এনার্জি। দেখো একটা অ্যাটম তখনই একটা লেভেল থেকে আর একটা লেভেলে জাম্প করবে যখন ওই দুটো লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপ তার সমান এনার্জি যখন পাবে, তখন অ্যাটমটা একটা এনার্জি লেভেল থেকে আর একটা এনার্জি লেভেলে জাম্প করবে। তার থেকে কম এনার্জি পেলে ও জাম্প করবে না, আগের লেভেলেই থাকবে। ফলে এই দুটো লেভেলের মধ্যে ডিফারেন্সটা 2.55 ভোল্ট ইলেকট্রন ভোল্ট, যেটা যে ফোটন তার এনার্জির সঙ্গে ম্যাচ করছে। তাহলে নিশ্চয়ই এই যে অ্যাটমটা ছিল 2 নম্বর লেভেলে, সেখান থেকে জাম্প করেছে কোথায়? 4 নম্বর লেভেলে। ছিল 2 নম্বর লেভেলে, সেখান থেকে জাম্প করেছে কত? 4 নম্বর লেভেলে। তাহলে এখানে অ্যান্সারটা হবে এ যেটা ও আগে থেকে ছিল যে লেভেলটা সেটাকে বলা হচ্ছে এ। তাহলে এ ইকুয়াল টু 2 আর গেল কোথায়? বি ইকুয়াল টু 4। তাহলে এ ইকুয়াল টু 2 আর বি ইকুয়াল টু 4। দিস ইজ অ্যান্সার 2,4. So option 2 will be the right answer, 2,4. তাহলে MCQ নম্বর 53 কমপ্লিট হলো। তারপর হচ্ছে MCQ নম্বর 54। দেখো MCQ নম্বর 54। আচ্ছা, a hydrogen atom in a state having a binding energy of 0.85 electron volt makes a transition to state with excitation energy 10.2 electron volt, with excitation energy 10.2 electron volt. ঠিক আছে, the quantum number of the upper and the lower energy states are, quantum number of the upper and the lower energy states are, ঠিক আছে। আচ্ছা, this is 54 MCQ number. তাহলে হাইড্রোজেন অ্যাটম in a state having binding energy of 0.85 electron volt। তাহলে কোনো একটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কোনো একটা লেভেলের এনার্জি কত হয়? EN তম লেভেল ইকুয়াল টু 13.6/n²। এটা হচ্ছে বাইন্ডিং এনার্জির ফর্মুলা। ওই লেভেলের এনার্জি মাইনাস, কিন্তু ওই লেভেলের বাইন্ডিং এনার্জি ইকুয়াল টু হচ্ছে প্লাস হবে তখন।
যে লেভেলের যত এনার্জি মাইনাস ভ্যালু হবে সেটার প্লাস ভ্যালু হচ্ছে ওই লেভেলের বাইন্ডিং এনার্জি। তাহলে এখানে বলে দেওয়া আছে যে যে লেভেলটায় হাইড্রোজেন অ্যাটমটা আছে এখন সেই লেভেলে ওর বাইন্ডিং এনার্জি কত? বাইন্ডিং এনার্জি ইকুয়াল টু 0.85। তাহলে এখান থেকে বের করবো আমি এন স্কোয়ার ইকুয়াল টু 13.6 ডিভাইডেড বাই 0.85। তাহলে এন ইকুয়াল টু কী হবে? এন স্কোয়ার ইকুয়াল টু দিস, তাহলে এন ইকুয়াল টু রুট ওভার অফ 13.6 বাই 0.85। এটা ক্যালকুলেশন করবে তোমরা, এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ভ্যালু আসবে তোমার 4। সোজা কথা, হাইড্রোজেন অ্যাটমটা আছে কোন লেভেলে এখন? 4 নম্বর লেভেলে আছে, ঠিক আছে? 4 নম্বর লেভেলে আছে। ওকে ফাইন, আছে 4 নম্বর লেভেলে। এবার এই হাইড্রোজেন অ্যাটমটা ট্রানজিশন হচ্ছে কোন লেভেলে? সেই লেভেলে যে লেভেলের এক্সাইটেশন এনার্জি হলো 10.2 ইলেকট্রন ভোল্ট। তার আগে আমাদের অলরেডি বলা হয়েছে হোয়াট ডু ইউ মিন বাই এক্সাইটেশন এনার্জি। এক্সাইটেশন এনার্জি মিন্স এটা গ্রাউন্ড, সেকেন্ড, থার্ড, 1, 2, 3 এটসেট্রা। এই যে গ্রাউন্ড স্টেট থেকে অ্যাটমটাকে ফার্স্ট এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে যে এনার্জি লাগবে সেটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেশন এনার্জি। গ্রাউন্ড থেকে সেকেন্ড লেভেলে নিয়ে যেতে যে এনার্জি লাগবে সেটা হলো সেকেন্ড এক্সাইটেশন এনার্জি। তাহলে আমার ফর্মুলা হচ্ছে, এনার্জির ফর্মুলা ইএন ইকুয়াল টু -13.6 বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে এনার্জির ফর্মুলা, রাইট? তাহলে সোজা কথা, আচ্ছা, আর অন্য তাহলে গ্রাউন্ড লেভেলের এনার্জি কত হবে? হোয়াট উইল বি দ্য এনার্জি অফ দ্য গ্রাউন্ড স্টেট? ইএক্স। গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে এন ইকুয়াল টু 1, তাহলে -13.6 বাই 1 স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। তাহলে গ্রাউন্ড থেকে এক্সাইটেডে নিয়ে যেতে কত এনার্জি লাগবে? গ্রাউন্ড থেকে এক্সাইটেডে নিয়ে যেতে কত এনার্জি লাগবে? গ্রাউন্ড থেকে আমি এক্সাইটেডে নিয়ে যাব, তাহলে কত এনার্জি লাগবে? তাহলে দিস ইজ কল্ড এক্সাইটেশন এনার্জি। তাহলে ই এক্সাইটেশন উইল বি ইকুয়াল টু সেই লেভেল মানে ইএন মাইনাস ইএক্স, রাইট? ইএন মানে কত? -13.6 বাই এন স্কোয়ার, মাইনাস আছে প্লাস 13.6 বাই 1 স্কোয়ার। তাহলে এখানে 13.6 যদি কমন নিই আমি, তাহলে 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার, এই পরিমাণ এনার্জি হচ্ছে এক্সাইটেশন এনার্জি। যদি তুমি 2 নম্বর লেভেলে নিয়ে যাও তাহলে এনের ভ্যালু 2 বসাও, তাহলে পেয়ে যাবে সেকেন্ড লেভেলে, তাহলে পেয়ে যাবে তুমি ফার্স্ট এক্সাইটেশন এনার্জি। যদি এন ইকুয়াল টু 3 বসাও তাহলে পেয়ে যাবে তুমি সেকেন্ড এক্সাইটেশন এনার্জি। এন ইকুয়াল টু 4 বসাও তাহলে পেয়ে যাবে তুমি থার্ড এক্সাইটেশন এনার্জি, রাইট? এখানে বলা আছে যে এক্সাইটেশন এনার্জিটাই বলে দেওয়া আছে, ক্লিয়ার? তাহলে হিয়ার দ্য গিভেন কোয়ান্টিটি ইজ এক্সাইটেশন এনার্জি। সেটা কত বলা আছে? এক্সাইটেশন এনার্জি ইকুয়াল টু 10.2 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু, তাহলে কত হবে? 13.6 ইন্টু 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার। এটাকে সলভ করতে হবে, সলভ করে এই এন এর ভ্যালুটা বের করতে হবে। দেখো সলভ করে দেখবে এন এর ভ্যালুটা আসবে, এটাকে আমি এন প্রাইম বলি, সুবিধা হবে, এখানে এন ধরেছি আমি, এটাকে এন প্রাইম, যাই হোক। এন এর ভ্যালু আসবে তোমার 2, এন এর ভ্যালু আসবে 2। তাহলে ছিল হাইড্রোজেনটা 4 নম্বর লেভেলে, সেখান থেকে কোথায় ট্রানজিশন করব? সেই লেভেলে যার এক্সাইটেশন এনার্জি হচ্ছে 10.2 ইলেকট্রন ভোল্ট। সেই লেভেলটা কত?
সেকেন্ড n ইকুয়াল টু 2 লেভেলে, তাহলে ট্রানজিশানটা হবে 4 থেকে 2। তাহলে অ্যাকচুয়ালি এখানে চাইছে তাহলে এখানে চাইছে যে দ্য কোয়ান্টাম নাম্বার অফ দ্য আপার অ্যান্ড দ্য লোয়ার এনার্জি স্টেটস আর, এখানে 2,4 হবে অ্যান্সার, মানে অপশান 2 উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান 2 উইল বি দ্য রাইট অ্যান্সার, 54 অপশান 2। ওকে ফাইন। এবার লাস্ট এমসিকিউ যেটা ডিসকাস করবো আমি, সেটা হচ্ছে 72, এমসিকিউ নাম্বার 72। ওকে, এমসিকিউ নাম্বার 72। এমসিকিউ নাম্বার 72, দেখো, a beam of ultraviolet light of wavelength passes through hydrogen gas at room temperature in the x directions. Assume that all photons emitted due to electron transition inside the gas emerges in the y directions. Let A and B denote the light emerging from the gas in the x and y direction respectively. Very good. তাহলে এখানে একটা সিলিন্ডার আছে, গ্যাসের চেম্বার, সেই চেম্বারের মধ্যে গ্যাস ভর্তি আছে। এই গ্যাসটা কি গ্যাস? এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এর মধ্য দিয়ে আলট্রাভায়োলেট রেডিয়েশন পাঠালাম, গ্যাসের মধ্য দিয়ে পাস হচ্ছে ইউভি রে। এই এমসিকিউটার কনসেপ্ট অলরেডি আমি একটা আগের এমসিকিউতে বলেই দিয়েছি, ফলে এটা সমস্যা হবে না আর। বলা হচ্ছে যে এটা হচ্ছে আমার এক্স ডাইরেকশনস। যখনই এই ইউভি রেডিয়েশনটা পাস হবে, তখন ইউভি রেডিয়েশনের যে ফোটনগুলো, সেই ফোটনগুলোর এনার্জি অ্যাবজর্ব করবে হাইড্রোজেন গ্যাসের মলিকুলগুলো, হাইড্রোজেন অ্যাটমগুলো। এনার্জি অ্যাবজর্ব করার পর, ঠিক আছে, সেখান থেকে দেখো এনার্জি অ্যাবজর্ব করার পর সে কিন্তু জাম্প করবে, হায়ার এনার্জি স্টেটে জাম্প করবে। সে জাম্প করার পর সেই স্টেট থেকে আবার জাম্প করে লোয়ার স্টেটে আসবে। ফলে এই হাইড্রোজেন গ্যাস থেকে মানে রেডিয়েশন এমিট হবে। ঠিক আছে, এটা হচ্ছে এমিটেড রেডিয়েশন, এটা হচ্ছে এ, আর এমিটেড রেডিয়েশনটা হচ্ছে বি। এটা কোন ডাইরেকশানে? ওয়াই ডাইরেকশানে। আচ্ছা আচ্ছা, তাহলে যেটা বেরোলো, যে এ রেডিয়েশনটা এই গ্যাসের মধ্য দিয়ে পাস হওয়ার পর ওই পাশ দিয়ে বেরোবে, এখানে কিন্তু সব ওয়েভলেন্থ ছিল, সরি এখানে কিন্তু ইউভির যে ওয়েভলেন্থের রেঞ্জ, সে ওয়েভলেন্থগুলো এখানে প্রেজেন্ট ছিল। ওই পাশ দিয়ে যখন বেরোবে, তখন ওর যে ওয়েভলেন্থটা ইনসিডেন্ট হয়েছিল, তার মধ্যে কিছু কিছু ওয়েভলেন্থ অ্যাবসেন্ট হয়ে যাবে। কেন অ্যাবসেন্ট হয়ে যাবে? ওয়েভলেন্থগুলো এখানে অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে এখান থেকে কী বলতে পারি? এখান দিয়ে যে ইউভিটা বেরোবে, তার মধ্যে সাম অফ দ্য ইনসিডেন্ট ওয়েভলেন্থ উইল বি অ্যাবসেন্ট ইন এ। এটা কারেক্ট। তার মানে 1 নম্বরটা কিন্তু কারেক্ট। আর এখান দিয়ে যেটা বেরোবে, সে ওয়েভলেন্থগুলো কোনটা হবে? যে ওয়েভলেন্থগুলো এর মধ্যে অ্যাবসেন্ট হবে, সেগুলোই অ্যাবজর্ব করেছে হাইড্রোজেন অ্যাটমগুলো। ফলে সে যখন এমিশন করবে ওয়েভ, তখন যে ওয়েভলেন্থগুলো ওখানে অ্যাবসেন্ট আছে, সেই ওয়েভলেন্থগুলোই এখানে পাওয়া যাবে। তাহলে আমি বলতে পারি যে অনলি দোজ ওয়েভলেন্থ উইল বি প্রেজেন্ট ইন বি হুইচ আর অ্যাবসেন্ট ইন এ। যে ওয়েভলেন্থগুলো এতে অ্যাবসেন্ট আছে, সেগুলোই বিতে প্রেজেন্ট থাকবে। 2 নম্বরটাও কারেক্ট। বি উইল কন্টেন সাম ভিজিবল লাইট, এটা ভুল। বি উইল কন্টেন সাম ইনফ্রারেড লাইট, এটাও ভুল। কেন? ইউভির মধ্যেই থাকবে, এটাও ইউভির মধ্যেই থাকবে, বিটাও ইউভির মধ্যেই থাকবে। ঠিক আছে, তাহলে 1 এবং 2 নম্বরটা কারেক্ট যদি হয়,
তাহলে কোথায় আছে দেখি, অপশান 1, তাহলে অপশান এটা কারেক্ট, 1টা কারেক্ট হবে। তাহলে তোমাদের যে এমসিকিউগুলো সলভ করতে অসুবিধা হয়েছিল সেই এমসিকিউগুলো আমি সবকটা সলভ করে দিলাম। মানে টোটাল তোমাদের অনলি 4টে 5টা 6টা এমসিকিউ হয়নি মাত্র, মানে প্রায় 80টার কাছাকাছি এমসিকিউ ছিল, আমাদের মাত্র 6টা এমসিকিউ তোমরা পারোনি, বাকিগুলো সব করেছো। দ্যাটস ওয়াই আই ক্যান সে দ্যাট দ্য পারফরমেন্স ইজ ভেরি গুড। সো কিপ ডুইং দিস। হোপফুলি if you will follow the path, then I think that in NEET you will get success. So আমি আরেকটা এমসিকিউ সেট পাঠাবো, এমসিকিউ সেট 4, সেটাও 2 দিন সময় দেবো সলভ করার জন্য। আর সেই সঙ্গে সঙ্গে আমি নিউক্লিয়ার চ্যাপ্টারের অলরেডি একটা লেকচার আমি আপলোড করেছি, সেই লেকচারটা অলরেডি দেখে নেবে। আজকে চেষ্টা করব আমি আরেকটা নিউক্লিয়ার চ্যাপ্টারের সেকেন্ড লেকচার আপলোড করব আমি কয়েকদিনের মধ্যে, বা আজকেই যদি পারি আজকেই। মানে এদিকে তোমরা এমসিকিউগুলো সলভ করবে, সেই সঙ্গে সঙ্গে নিউক্লিয়ার চ্যাপ্টারের থিওরি পোর্শনটাও আস্তে আস্তে কমপ্লিট করে নেবে। আমাদের অ্যাটম চ্যাপ্টারের এমসিকিউ কমপ্লিট হয়ে গেলে আমরা নিউক্লিয়ার চ্যাপ্টারের এমসিকিউ শুরু করব। যে আমরা মডার্ন ফিজিক্স পড়ছি এবং মডার্ন ফিজিক্সটা খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু নিটে মডার্ন ফিজিক্স পোর্শন থেকে প্রচুর প্রশ্ন হয়, সেজন্য এখান থেকে বেশি বেশি এমসিকিউ সেটা আমরা সলভ করছি। এবং এখান থেকে এমসিকিউগুলো খুব সহজে করা যায়, অল্প সময়ে, খুব বেশি জটিল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন থাকে না, ফলে খুব কুইকলি করা যায়। সেজন্য মডার্ন ফিজিক্স পোর্শনটা খুব গুরুত্ব দিতে হবে। এখানে যদি আমার 15টা বা 20টা এমসিকিউ পেয়ে যায়, তাহলে এই এমসিকিউগুলো আমি খুব কুইকলি করতে পারবো। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। থ্যাংক ইউ এভরিবডি, হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ।